হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেইন করব মনস্টার সিরিজের পার্ট 43। আগের পার্টগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ওইগুলো আগে দেখে আসতে পারেন। তো শুরু করছি এই পার্ট। গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম চেয়ারম্যানকে বসিয়ে রেখে সবাই মিলে আলোচনা করছিল যে চেয়ারম্যানের চিকিৎসা হবে কি না। সবাই চেয়ারম্যানের চিকিৎসার বিপক্ষে থাকলেও সেন্টি একমাত্র ছিল যে চেয়ারম্যানের চিকিৎসার পক্ষে ছিল। তো এখানে আমরা দেখতে পাই হট করে চেয়ারম্যান কথা বলে ওঠে। চেয়ারম্যান বলে, সবার আসল চেহারা আমার সামনে চলে এসেছে, তাই কারো কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার চিকিৎসা হবে আর চিকিৎসার টাকা তো আমিই পেড করব, তাহলে তোমাদের এত প্রবলেম কি? এখানে সে লির উদ্দেশ্য করে বলে, লি তুমি চিকিৎসার ব্যবস্থা করো আর কোন দিন ডক্টর আসবে এটা আমাকে জানিয়ে দিও। এটা বলে চেয়ারম্যান এখান থেকে চলে যায়। সে রাস্তায় দাঁড়িয়ে অ্যান্ড্রিওকে বলে, বাবা তুমি তো জিনাকে পছন্দ করো, তুমি জিনাকেই বিয়ে করে নিও, আমার এতে কোনো সমস্যা নেই। সে লিয়ের উদ্দেশ্যে বলে যে, লি আমি তোমাকে ভালো করেই চিনি, তুমি যে আমার মেয়েকে ভালোভাবে খেয়াল রাখবে এটাও আমি খুব ভালো করে জানি। তুমি আমার মেয়েকে সব কিছু শিখিয়ে দিও আর সময় মতো তাকে বিয়েও করে নিও, এতে আমার কোনো আপত্তি নেই। যদি আমি মারা যাই তাহলেও আমি বিশ্বাস করি যে তুমি আমার মেয়েকে ভালো করে দেখে রাখবে। তখন লি হ্যাঁ বোধক উত্তর দেয়। এখানে আমরা সেন্টিকে দেখতে পাই যে কিনা অনেক খুশি ছিল। সে বলে, থ্যাংক ইউ তোমাকে বিয়ের জন্য হ্যাঁ করার জন্য। লি বলে, আমি এখানে বিয়ের জন্য হ্যাঁ করিনি, আমি এখানে বাধ্য হয়ে তোমার বাবাকে হ্যাঁ করেছি, কারণ তোমার বাবাকে যদি আমি না করতাম তাহলে উনি অসুস্থ মানুষ আর অসুস্থ হয়ে যেতেন। তোমাকে বিয়ে করার মতো কোনো চিন্তাধারা আমার নেই, তুমি এই ভুল ধারণা মাথা থেকে সরিয়ে ফেলো। অন্যদিকে আমরা নীল এবং কেমিকে বাসায় আসতে দেখি। কেমি জেজেকে দেখার সাথে সাথেই সে রুমে চলে যায়। নীল জেজেকে বলে যে তোমাকে আর কোনো প্ল্যান করতে হবে না, কারণ তোমার কোনো প্ল্যানই এখন কাজে লাগছে না, প্ল্যান তো আমি চিরাগের কাছ থেকে নিয়ে নিব। এখান থেকে জেজে চলে যায় অ্যান্ড্রিওর সাথে দেখা করতে। এখানে জেজে বলে যে নীল আমার টাকাও চায় কিন্তু আমাকে চায় না, বা আমার কোনো প্ল্যানও চায় না। সে হয়তো নির্বাচন জেতার পর তার মেয়েকে আমার সাথে বিয়েও দিবে না। এটা শোনার পর অ্যান্ড্রিও বলে, তাহলে আপনি এখন কি করবেন? জেজে তখন বলে, সব কিছু লিয়ের কারণে হয়েছে। লি যদি আমার ওয়াইফকে পেনি আর আমার ওই ভিডিওগুলো না দেখাতো তাহলে আমাদের মধ্যে আজ এত বড় প্রবলেম হতো না। লি আর সেন্ডির যে জয়েন্ট ব্যবসা আছে ওই ব্যবসাটিকে আমাদের লস করাতে হবে। অ্যান্ড্রিও এখানে চিন্তায় পড়ে যায় যে কিভাবে সে এই ব্যবসাটা লস করাবে। তখন সে ভাবতে ভাবতে একটি প্ল্যান পায়। স্যান্ডির হোটেলের বেশিরভাগ টাকাটাই আসতো তার বিউটি শপ থেকে, সেখানে ব্র্যান্ডেড জিনিস পাওয়া যেত, আর এটা নিয়ে সে হয়তো কোনো প্ল্যান করছিল ওই ব্র্যান্ডেড জিনিসগুলোর ক্ষতি করার। তখনই আমরা দেখতে পাই যে অ্যান্ড্রিও ববিকে কল করে বলে যে তোমার একটি হেল্পের প্রয়োজন। তখন ববি রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ববি নাতানের সাথে দেখা করার জন্য গিয়েছে। ববি নাতানকে বলে, আমি সব কিছু ছেড়ে দিয়ে একটি ব্যাগের দোকান দিয়েছি, আমি ব্র্যান্ডেড ব্যাগের ব্যবসা করব। তখন এটা শুনে হাসতে শুরু করে নাতান আর বলে যে তুমি আমাকে কেন ডেকেছো? তখন ববি তাকে ওই এগ্রিমেন্ট পেপারটা দেখায়, যেই পেপারটিতে লেখা ছিল সে যদি তাকে টাকা না দিতে পারে তাহলে তার অর্গান বিক্রি করবে। এই পেপারটি দেখে অনেকটাই ঘাবড়ে যায় নাতান, বলে এটা বারবার শো করছো কেন? তখন ববি বলে যে তোমাকে একটি কাজ করতে হবে, তোমার বোনের বিউটি শপে আমার ব্যাগগুলো রাখতে হবে আর ওগুলো বিক্রি করে দিতে হবে। নাতান বলে যে ও তো আমার কথা শুনবে না। তখন সে বলে, তাহলে তুমি চিন্তা করে নাও, তুমি আমার কথা শুনবে নাকি তোমার অর্গানগুলো আমি বিক্রি করে দিব। তখনই আমাদের সিন শিফট করে দেখানো হয় তাদের একটি মিটিং, যেখানে মা সেন্টিকে বলে যে তোমার বিউটি শপে নাতানের একজন ফ্রেন্ড ব্যাগ রাখবে আর ওই ব্যাগের ব্যবসা করবে, তোমার মাধ্যমে ওই ব্যাগগুলো বিক্রি করে দিতে হবে। তখন সেন্টি রাজি হয় না, তার মায়ের কথা সে ফেলতেও পারে না। তখন বলে, সমস্যা নেই, আমি লাস্ট বারের মতো আপনার ছেলেকে হেল্প করব, আর কখনোই করতে পারবো না। অন্যদিকে আমরা অ্যান্ড্রিওকে দেখতে পাই যে কিনা ববির সাথে দেখা করে। ববি বলে যে কাজ হয়ে গিয়েছে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে সেন্টির অ্যাকাউন্টে 2 মিলিয়ন টাকা পাঠানোর কথা বলে। এখানে আমরা জানতে পারি অ্যান্ড্রিওর প্ল্যান ছিল নকল প্রোডাক্ট বিক্রির কারণে সেন্টিকে পুলিশে দেওয়া বা তাকে ফাঁসিয়ে হোটেল থেকে বের করে দেওয়া। এদিকে আমরা দেখতে পাই গ্রে সব কিছু দেখছিল আর সে পিকচার উঠিয়ে লিয়ের কাছে নিয়ে যায়। লি এটা দেখার পর অনেকটাই অবাক হয়ে যায়, কিভাবে একজন লোক দুইজনের সাথে ব্যবসা করতে পারে। এখানে তারা এটাই বুঝতে পারছিল না নাতান এবং অ্যান্ড্রিওর সাথে ববি কি কাজ করত বা দুইজনের সাথে তার কি এমন ব্যবসা ছিল। এদিকে আমরা দেখতে পাই যে তারা এগ্রিমেন্ট সাইন করার জন্য এখানে এসেছে। এখানে ববিকে নাতান বলে, তোমার অনেক ড্রামা হয়ে গিয়েছে, এখন তুমি আমার কথা শুনবে। আমার বাবার অপারেশন হওয়ার পর তুমি আমার বাবাকে কিডন্যাপ করে আমার কাছে আনবে। এটা শোনার পর ববি বলে, আপনার বাবাকে আপনি কিডন্যাপ করতে চান কেন? তখন সে বলে, আমার বাবাকে আমি তো কোনো খারাপ কিছুর জন্য কিডন্যাপ করব না, আমি আমার বাবাকে আমার কাছে রাখার জন্য কিডন্যাপ করব।
বাবা যদি সুস্থ হয়ে যায় তাহলে ওনার মত চেঞ্জ করে ফেলবে। আর এখন ওনার যে অবস্থা তার মধ্যে এন্ড্রিও কোনো জায়গার অংশ পাবে না, সব অংশ আমি পাবো। যার কারণে আমি চাচ্ছি বাবার অপারেশন শেষে যাতে বাবাকে আমার কাছে আনা হয় এবং আমি বাবার কাছ থেকে ববি সাথে সাথে চলে যায় এন্ড্রিওর কাছে। ববি এন্ড্রিওর কাছে গিয়ে বলে নাথান চাচ্ছে তার বাবাকে কিডন্যাপ করে নিতে এবং সব সম্পত্তি তার নামে লিখিয়ে নিতে। এটা শোনার পর এন্ড্রিও বলে সমস্যা নেই, ওর প্ল্যান তো ভালোই, কিডন্যাপ করে নিয়ে আসো। এটা শোনার পর ববি বলে যে আপনি এসব কি বলছেন। এন্ড্রিও বলে কিডন্যাপ করে নাথানের কাছে না, আমার কাছে নিয়ে আসবে। বাবাকে আমি কিডন্যাপ করে আমার কাছে রাখবো এবং এটা প্রমাণ করব যে উনি মারা গিয়েছেন, আর এতে করে আমি সব সম্পত্তি পেয়ে যাব। তাদের মধ্যে দেখুন কত সম্পত্তির লোভ। এখানে আমরা চোরের বিশ্বস্ত বডিগার্ডকে দেখতে পাই। আসলে আমি চোর বলতে এখানে জেজেকে বুঝিয়েছি। জেজে তার বডিগার্ডকে বলে কিছুদিন যাবৎ আমি দেখছি তুমি জিনার সাথে বারবার দেখা করছো, আর জিনা তোমার সাথে বারবার দেখা করার জন্য কেন আসছে। তখন বডিগার্ড বলে স্যার আমি সবসময় আপনার জন্য বিশ্বস্ত, আমি কখনোই আপনাকে ধোঁকা দিব না। তখন জেজে বলে আমি এটা খুব ভালো করেই জানি, সবাই ধোঁকা দিলেও তুমি আমাকে ধোঁকা দিবে না, তুমি চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই আমি তোমাকে জেল থেকে বের করে নেওয়ার ব্যবস্থা করছি। এখানেই সিন কাট করে দেওয়া হয়। পরের সিনে আমাদের লি এবং মজোকে কথা বলতে দেখানো হয়। এখানে গ্রে এসে বলে যে জিনার ভাইয়ের অটোপসি যে ডক্টর করেছিল ওই ডক্টরের খোঁজ পাওয়া গেছে, আর এই খোঁজটি আমাদের রোশনি দিয়েছে। রোশনিকে তো আপনাদের সবার মনে আছে, কাদের কাদের রোশনিকে বেশি পছন্দ ছিল তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এখানে লি বলে তাহলে তো আমাদের তার সাথে দেখা করা উচিত। এখানেই আমরা টিভি নিউজে দেখতে পাই জিনা এবং অ্যান্ড্রির এঙ্গেজমেন্টের নিউজ চলছিল, আর এই নিউজটা দেখার পর লি অনেকটাই আপসেট হয়ে যায়। সে একা রুমে গিয়ে বসে থাকে। তারপর সে জিনাকে কল করে, কিন্তু জিনা তার নাম্বার দেখে ফোনটা আর উঠায় না। তখনই জিনা আবার গ্রেকে কল করে। তখন গ্রে লিয়ের কাছে ছিল, আর গ্রে লিয়ের কাছে ফোনটি দিতে বাধ্য হয়। জিনা ফোনটি রিসিভ করার পরই বলে যে লি কেমন আছে, লি কি সুস্থ আছে, ও কি ড্রিঙ্ক করেছে। কিছুদিন আগে যখন ওকে আমি দেখেছিলাম ওর মনটা অনেকটাই খারাপ ছিল, আর ওকে অনেক আপসেট দেখেছিলাম, কিন্তু আমার তো এখানে কিছু করার নেই, ওর মাথা ব্যথাটা যেন না ওঠে এটার দিকে তোমরা খেয়াল রাখবে। তখন লি বলে যে আমি। এটা শোনার পর সে অনেকটাই অবাক হয়ে যায়। তখন লি বলে তোমার ভাইয়ের অটোপসি যে ডক্টর করেছিল ওই ডক্টরের খোঁজ পাওয়া গেছে, আর এই জন্যই আমি তোমাকে কল করেছি। এটা বলেই সে ফোন কেটে দেয়। যখনই লি ফোনটা কেটে দেয় তখনই কান্না করতে শুরু করে জিনা। সিন শিফট হয়ে আমাদের এঙ্গেজমেন্টের দিন দেখানো হয়, যেখানে সবাই এঙ্গেজমেন্টের জন্য রেডি হচ্ছিল। সেন্টি এসে লিকে বলে যে তুমি ওটো এঙ্গেজমেন্টে যাবে না। তখন মজো বলে যে না স্যার যাবে না। তখন লি বলে আমি অবশ্যই যাব। লি রেডি হয়ে চলে আসে। তখন লি কিছুক্ষণের জন্য সব কিছু অন্ধকার দেখে, তারপর আবার ঠিক হয়ে যায়, কিন্তু সে চিন্তায় পড়ে যায়, আবার ভাবে যে হয়তো এটা নর্মালি হয়েছে। তখন আমরা দেখতে পাই যে এঙ্গেজমেন্টের সব আয়োজন শুরু হয়ে গিয়েছিল, সেখানে ফ্যামিলির সবাই ছিল। এন্ড্রিও এবং জিনাকে একসাথে দেখে লিয়ের মনটা অনেক বেশি খারাপ হয়। এটা দেখতে পাই সেন্টি। এদের মধ্যে রিং চেঞ্জ হয়ে যায় আর তাদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। নাথান এখানে আপসেট হয়ে বসেছিল। সে মনে মনে বলতে থাকে জিনা তুমি ভুল লোককে চুজ করেছো, কারণ আমার বাবার সম্পত্তি সে কখনোই পাবে না। তখনই নাথানের ফোনে ববির ফোন আসে। ববি বলে যে আপনার বাবাকে কিডন্যাপ করার সব আয়োজন রেডি হয়ে গিয়েছে, আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি ঠিকঠাকভাবে কাজ হয়ে যাবে। এই সব কিছু বসে বসে শুনছিল গ্রে, কারণ সে এখানে একটি ছোটো মাইক ফিট করে রেখেছিল যাতে সে সব কথা শুনতে পারে। তখনই সে আবার লিকে কল করে। সে লিকে কল করে বলে যে স্যার ওরা তো তাদের বাবাকে কিডন্যাপ করার প্ল্যানিং করছে। এটা শোনার পর লি চমকে যায়। এখানে আমরা দেখতে পাই ববি আবার এন্ড্রিওকে কল করছে। সে এন্ড্রিওকে কল করে বলে যে স্যার আমাদের প্ল্যান সাকসেস হয়ে গিয়েছে, আপনি যেভাবে বলেছিলেন আমি ওইভাবেই কাজটি করে দিয়েছি, এখন কাজ হয়ে যাবে আর আপনাকে কোনো কিছু করতে হবে না। এটা শোনার পর এন্ড্রিও বলে যে আমি এখন বিজি আছি, রাতে তোমার সাথে কথা হবে। আর সব কথা শুনে লি কোনো কিছুই বুঝতে পারে না। আর তখন আমাদের দেখানো হয় সবাইকে ফ্যামিলি পিকচার ওঠানোর জন্য ডাকা হচ্ছিল। চেয়ারম্যান এখানে সবাইকে বলে সবাই হাসো, এখানে তোমরা মিথ্যা হাসো, তারপরও হাসতে হবে পিকচারের জন্য। এখানে আমরা দেখতে পাই যে লিও বাধ্য হয়ে পিকচার ওঠানোর জন্য গিয়েছিল, কারণ এন্ড্রিও তো তাকে কখনোই ছাড়বে না। তাই লি বাধ্য হয়ে পিকচার ওঠানোর জন্য যায়, কিন্তু এখানে কেউই বেশি খুশি ছিল না, কারণ কেউই চাচ্ছিল না তাদের বিয়েটা হোক। এখানে সিন শিফট করে আমাদের গ্রের কাছে নিয়ে যাওয়া হয়। গ্রে ববির সাথে দেখা করতে আসে একটি গুন্ডার বেশ ধরে বা তার চেহারা চেঞ্জ করে, কিন্তু ববি তাকে বারবার দেখে বলতে থাকে তোমাকে যেন আমি কোথাও দেখেছি।
তোমার ফেসটা আমার চেনা চেনা মনে হচ্ছে। তখন গ্রে বলে, স্যার আপনি আমাকে চিনবেন না কেন, আমরা তো একসাথে একই জেলে ছিলাম। তখন ববি বলে, অবশ্যই, এই জন্যই তো তোমাকে এত পরিচিত মনে হচ্ছে। তখন ববি তার হাতের একটি ঘড়ি খুলে দিয়ে বলে যে, স্যার এর পরিবর্তে আমাকে আপনি $10 দিন। এটা শোনার পর ববি রাজি হয়ে যায়, কারণ তার তো দুর্বলতাই ছিল ঘড়ির প্রতি। এখানে আমরা দেখতে পাই তারা এই ঘড়ির ভিতরে একটি মাইক ফিট করে রেখেছে, যাতে তারা ববির সব কথা শুনতে পায়। মাইক ফিট করার পিছনে একটি কারণ ছিল অ্যান্ড্রিউ এবং নাতানের প্ল্যান জানা। এখানে আমরা দেখতে পাই যে অ্যান্ড্রিউর সাথে দেখা করার জন্য এসেছে ববি। এখানে ববি বলে যে, স্যার আপনার বাবার যখন অপারেশন কমপ্লিট হবে তখন আমরা এই সেলাইনের মধ্যে একটি ইঞ্জেকশন পুশ করব। এই ইঞ্জেকশনের কারণে আপনার বাবার হার্টবিট অফ হয়ে যাবে, আর আপনার বাবার হার্টবিট যখন অফ হয়ে যাবে তখন আমরা আপনার বাবাকে হসপিটাল থেকে বের করে দিব, আর বের করে দেওয়ার পর আপনারা একটি ইঞ্জেকশন পুশ করবেন, আপনার বাবা নর্মাল হয়ে যাবে। তখন আমরা শুনতে পাই ববি তাকে প্রশ্ন করে যে, স্যার এটা আপনি কেন করাতে চাচ্ছেন? নাতান না হয় তার সম্পত্তির জন্য করাচ্ছে, আপনি কেন করাচ্ছেন? আপনার বাবা বেঁচে থাকলে তো আপনারই লাভ। তখন অ্যান্ড্রিউ বলে যে, না, বাবা বেঁচে থাকলে আমার অবশ্যই লাভ না। তখন ববি বলে, কেন লাভ না স্যার? তখন আমরা শুনতে পাই অ্যান্ড্রিউ বলে যে, বাবা যদি বেঁচে থাকে তাহলে স্যান্ডিকে 50% দিবে, আমাকে 50% দিবে। আমি একাই সব কিছু চাই, আমি স্যান্ডিকে দিতে চাই না। আর সব কিছু বসে বসে শুনছিল লি। তখন লি বুঝে যায় যে তাদের মাস্টার প্ল্যান আসলে এইটা। গ্রে এসে বলে, জিনার ভাইয়ের অটোপসি যে ডক্টরটি করেছিল ওই ডক্টরটি আত্মহত্যা করে মারা গিয়েছে। লি চলে আসে জিনার কাছে এই নিউজটি দেওয়ার জন্য। জিনা বলে যে, আমি বিজি আছি, পরে কথা বলবো। তখন লি বলে যে, তোমার ভাইয়ের অটোপসি যে ডক্টর করেছিল ওই ডক্টরটি এখন মারা গিয়েছে। এটা শুনে জিনা অনেকটাই আপসেট হয়ে যায়। তখন লি তার ফ্যামিলি মেম্বারের একটি অ্যাড্রেস দিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই ওই ডক্টরের ভাইয়ের সাথে দেখা করার জন্য যায় জিনা। তখন সে তার ভাইকে প্রশ্ন করে যে, আপনার কাছে কি কোনো ফাইল দিয়ে গিয়েছে ডক্টর? তখন সে বলে যে, না, কোনো ফাইল নেই, কিন্তু তার লকারে আমি একটি পেপার কাটিং বা কিছু লেখা পেয়েছি, ওইগুলো আপনাকে দিতে পারি। অন্যদিকে আমাদের অ্যান্ড্রিউকে দেখানো হয় যে কিনা চেয়ারম্যানের সিক্রেট লকারের অ্যাক্সেস নিয়ে নিয়েছিল, আর সে এখানে তার ওই ওয়াসিয়াতনামাটি রাখতে এসেছিল। সেখানে একটি ফাইল পেয়ে যায়, আর ওই ফাইলের মধ্যে সে একটি প্যান্ডোরা বক্স পেয়ে যায়। আসলে এই প্যান্ডোরা বক্সটি কি অ্যান্ড্রিউ তা ভালো করে জানতো না, যার কারণে সে এটা খুলে দেখতে শুরু করে। এখানে সে নীলের অনেক তথ্য পেয়ে যায়, যে কিভাবে নীল পলিটিশিয়ান হয়েছে, কাকে কত টাকা দিয়েছে, কিভাবে সে এতটুকু পর্যন্ত পৌঁছেছে, যে কিভাবে কি করেছে, এছাড়াও লিয়ার বাবা মা কীভাবে মারা গিয়েছে, সব কিছুর তথ্য এখানে ছিল। এটা দেখে তো অনেকটাই শক হয়ে যায় অ্যান্ড্রিউ, ভাবে যে সে হয়তো অনেক কিছুই জেনে ফেলেছে বা অনেক কিছু পেয়ে গিয়েছে। এদিকে আমরা জিনাকে দেখতে পাই যে কিনা ওই ফাইলটি বসে বসে পড়ছিল, আর ওই ফাইলের মধ্যে লেখাগুলো সে মিলাচ্ছিল। এই ফাইলের মধ্যে একটি লেখা ছিল যে, লি যখন অন্ধ ছিল তাদের একটি হসপিটাল ছিল, ওই হসপিটালে আগুন কিভাবে লাগলো, তার বাবা মা কিভাবে মারা গেল, এই সব কিছুর তথ্য তুমি পেয়ে যাবে প্যান্ডোরা বক্সে। জিনা তো এখানে বুঝতেই পারছিল না আসলে এই প্যান্ডোরা বক্সটি কী বা এটা কোথায় পাওয়া যায়, এটাও সে জানতো না। তখন সে অনেকটাই চিন্তিত হয়ে এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। অন্যদিকে আমাদের অ্যান্ড্রিউকে দেখানো হয় যে কিনা জেজের সাথে দেখা করার জন্য এসেছিল। সে জেজেকে বলে, প্যান্ডোরা বক্স এখন আমার কাছে, আর আমি সব তথ্য জানি, আপনি কিভাবে ওই হসপিটালের চেয়ারম্যান হয়েছেন বা আপনি কি কি করেছেন এখন পর্যন্ত। তখন আমরা জেজেকে বলতে শুনি যে, তুমি আমাকে ওই প্যান্ডোরা বক্সটি দিয়ে দাও। অ্যান্ড্রিউ এখানে বলে যে, প্যান্ডোরা বক্স যেখানে আছে সুরক্ষিত আছে, আমি এই প্যান্ডোরা বক্স কাউকে দিব না, এটা যার আমানত তার কাছেই থাকবে। তখন জেজে বলে, তুমি যদি আমাকে প্যান্ডোরা বক্স না দাও তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। অ্যান্ড্রিউ বলে যে, আপনি কি করতে পারবেন করে নিন, তারপরও আমি এই প্যান্ডোরা বক্স আপনাকে দেব না। এটা বলে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা অনেক টেনশনে কি একটা প্র্যাকটিস করছিল। তখন এখানে চলে আসে জিনা। সে এসে বলে, আমার ভাইয়ের মৃত্যুর বিষয়ে আমি জানতে পারবো কি না এখনও জানি না, কিন্তু তোমার মা বাবা কীভাবে মারা গিয়েছে আর তোমাদের হসপিটাল কিভাবে তোমাদের থেকে হাতছাড়া হয়েছে, এই সব কিছু তুমি প্যান্ডোরা বক্সে পেয়ে যাবে। তখন লিও আসলে বুঝতে পারছিল না প্যান্ডোরা বক্সটি কী। তখন সে তার হাতে ওই ফাইলটি দিয়ে দেয়, বলে, এই ফাইলটি পড়ে তুমি সব কিছু বুঝতে পারবে, আর প্যান্ডোরা বক্সটি আমাদের খুঁজে বের করতে হবে। প্যান্ডোরা বক্সটি যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সব তথ্য পেয়ে যাব। লিয়ের চিন্তিত চেহারা দেখি আমাদের এই পার্টি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্টি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।